নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে রীতিমতো ভরাডুবি হয়েছে বিরোধীদের। বিরোধী জোট কার্যত দাঁত বসাতেই পারেনি, কিন্তু তারপরও বিরোধীদের এই মুহূর্তে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে উঠছে যেভাবে একের পর এক জেলা পরিষদ, পুরসভা, পঞ্চায়েত সমিতি দখল হয়ে যাচ্ছে। শাসক দলে যোগ দিচ্ছেন সিপিএম এবং কংগ্রেসের লোকজন। তাই নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন উদয়ন বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তৃণমূলের চোরাবালিতে বেসামাল জোটের নৌকো, ভোটের পর রক্তক্ষয়, বিনা নোটিসে সরে পড়ছেন একের পর এক নেতা নেত্রী, হাতছাড়া হচ্ছে পুরসভা, বেহাত জেলা পরিষদ। এই আজব সুনামি চুপচাপ খসে পড়ছে এক এক অমূল্য রতন। বাম কংগ্রেসের নিদারুণ সংকট, সম্মুখ সমরেও জয়ী, ছায়াযুদ্ধেও তৃণমূল সিকান্দার। 21 জুলাই সভাতেই প্রথম ধাক্কা। সভায় ছিলেন গাজলী সিপিএম বিধায়ক দীপালি বিশ্বাস এবং বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। 7 কাউন্সিলরের দলত্যাগে কংগ্রেসের হাতছাড়া হল বালদার কালিয়াগঞ্জ পুরসভা। তৃণমূলে এলেন আরও 2 পুরসভার 7 কাউন্সিলর। অধীরের গড়ে থাবা দিয়ে জোটকে মিষ্টি বার্তা দিল তৃণমূল। 6 অনুগামী নিয়ে তৃণমূলে চলে এলেন পুরো চেয়ারম্যান ভারত ছাওয়ার। হাতছাড়া বেলডাঙ্গা, আগেই হাতছাড়া হয়েছে জঙ্গিপুর এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ। কংগ্রেস ও বামেদের থেকে 10 সদস্য ভাঙিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের শক্তি বাড়ালো তৃণমূল। কুলতলি পঞ্চায়েত সমিতি হারালো বামেরা, 13 জন সদস্য যোগ দিলেন তৃণমূলে। কোতোয়ালির দুর্গের দেওয়াল ফাটিয়ে ঢুকে পড়ল ঘাসফুলের শিকড়। বাম ও কংগ্রেস সদস্যদের ভাঙিয়ে এনে মালদা জেলা পরিষদের দখল নিল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে অরূপ বিশ্বাসের উপস্থিতিতে বাম সদস্যদের দলে টেনে জলপাইগুড়ি জেলা পরিষদ দখল করল তৃণমূল। মোর্চাকেও ছাড় নয়, তৃণমূলে এলেন জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান। অধীর চৌধুরীর দুশ্চিন্তা আরো বাড়িয়ে এবার সবং পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতও তৃণমূলে। মানুষ ভূঁইয়ার ভাই বিকাশ সহ 2 ডজনেরও বেশি কংগ্রেস সদস্য তৃণমূলে। তবে এবার কি দাদার পালা? অশোক মডেলেও ধাক্কা, ঘাসফুলের পতাকা ধরলেন মেয়র পরিষদ দুর্গা সিং। 16 জন সদস্যের দল বদলে তৃণমূলে এলো জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি। একই দিনে তৃণমূলে ডায়মন্ড হারবার 2 নম্বর পঞ্চায়েত সমিতি। কলকাতা পুরসভার ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর শামিমা রেহান খানও এলেন তৃণমূলে। সব খেয়েছে সর্বগ্রাসী ভাঙন। কারা ভেঙে গেল তা আর চর্চার বিষয় নয়, প্রশ্ন এখন টার্গেট কারা। অধীরের এই দুর্গই এখন পাখির চোখ। নেত্রীকে মুর্শিদাবাদ উপহার দেওয়ার পণ করেছেন তৃণমূল সেনাপতি শুভেন্দু অধিকারী। ম্যাজিক ফিগার থেকে মাত্রই কয়েকটি আসন দূরে তারা, তবু অঙ্কটা সহজ নয়, আবার অসম্ভব নয়। আর নজরে শিলিগুড়ি, ক্ষমতা দখলে আরো 6 কাউন্সিলর চাই তৃণমূলের। মেয়র অশোক ভট্টাচার্য অবশ্য এখনো আত্মবিশ্বাসী। আর এক অশোক দুর্গ শিলিগুড়ি মহকুমা পরিষদ, তৃণমূলের লাস্ট ফ্রন্টিয়ার। শিলিগুড়ি ও মুর্শিদাবাদকে ভাঙতে পারলেই মুখ থুবড়ে পড়বে বিরোধী প্রতিরোধ। আত্মবিশ্বাসী তৃণমূল। তারপর বাকি থাকবে খুচরো 2-1টি পরিসভা। আগামী দিন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে 42 লোকসভায় আমরা হব এবং সবকটি স্তরে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এবং ছাত্র সংসদ আমরা দখল করে দেখাবো। 24 ঘন্টার জন্য কমলিকা সেনগুপ্ত, কলকাতা। শুরুতে অধীর রঞ্জন চৌধুরীর কাছে চলে যাব। অধীর বাবু, একে একে নিভিছে তো দেওটি। বুঝলাম না। একে একে নিভিছে দেউটি, এই কথাটা তো খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে। মালদা জেলা পরিষদ হাতছাড়া হয়ে গেল, সবংয়ের পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়ে গেল। যখন আমরা এখন কথা বলছি, সর্বশেষ ডেভেলপমেন্ট বামেদের হাত থেকে জয়নগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি, সেটা হাতছাড়া হয়ে গেছে। আমি আপনাদের 2-3টে কথা একটু বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, এই বিষয়গুলো কি এটা আগে আমাদের জানতে হবে। ভারতবর্ষে রাজীব গান্ধীর স্বপ্নকে সামনে রেখে 73 এবং 74তম ধারা সংশোধন করে সংবিধানের
তৈরি হয়েছিল পঞ্চায়েত রাজ আইন এবং নগরপালিকা আইন। এই আইন মোতাবেক শহরে গ্রামে পঞ্চায়েত প্রতিষ্ঠান এবং পৌর প্রতিষ্ঠানে মহিলা, তফসিলি জাতি, উপজাতির মানুষ তারা সবাই প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান পরিচালনা করার দায়িত্ব পাবে, সুযোগ পাবে। রাজীব গান্ধীর স্বপ্ন ছিল পাওয়ার টু দ্য পিপল, মানুষের হাতে ক্ষমতা তুলে দাও, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করো, ডিভলিউশন অফ পাওয়ার। আজকে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। এটার মানেটা কি? অর্থাৎ ভারতবর্ষে 3টে সরকার আজকে, একটা কেন্দ্রের সরকার, একটা রাজ্যের সরকার, একটা স্থানীয় সরকার। এটা কেন করা হয়েছে? না গণতন্ত্রের ভিত্তিকে আরো মজবুত করার জন্য। ত্রিস্তর যে পঞ্চায়েত বা গ্রামীণ বা যে স্থানীয় যে সরকার, এইটা হচ্ছে পার্টিসিপেটরি ডেমোক্রেসির একটা বড় হাতিয়ার। এখন আমরা ধরুন কাউকে প্রার্থী করলাম, কাকে? কোনো পরিবারের মহিলাকে, কোনো পরিবারের দিদিকে, কারোর বুবুকে, কোথাও ভাবিকে, কোথাও শিডিউল কাস্ট, কোথাও শিডিউল ট্রাইব, কোথাও সাধারণ মানুষ। কারণ তত্ত্বটা হচ্ছে এটা সাধারণ মানুষের ক্ষমতা তুলে দেওয়ার জন্য পঞ্চায়েত, সাধারণ মানুষের ক্ষমতা তুলে দেওয়ার জন্য নগরপালিকা। এইবার নির্বাচন হলো, তারা জিতলো, কেউ হারলো, পঞ্চায়েত গঠন হলো, পৌরসভা গঠন হলো। এবার মনে করুন সরকারি দল সরাসরি তার প্রশাসন ব্যবহার করা শুরু করলো, রাজনীতিতে জেতার জন্য নয়, আমি কবজা করব, আমি ক্ষমতা কেড়ে নেব। এবার মনে করুন একটা গ্রামের একটা মহিলা, সে ধরুন কোনো বাড়ির একজন বউ, তাকে মনে করুন আমরা জেলা পরিষদের ক্যান্ডিডেট করেছি, জিতিয়েছি। এবার তৃণমূলের তরফ থেকে বিডিও, এসডিও, ডিএম, পুলিশ তারা গিয়ে তার শ্বশুরমশাইকে বলছে, যে শ্বশুরমশাইয়ের একটা তো ধান কল আছে, কি আটা কল আছে, কি একটা ইটের ভাটা আছে, কি ছোট একটা ব্যবসা আছে, যে আপনাদের সব কিছু ব্যবসাপত্র বন্ধ হয়ে যাবে যদি আপনাদের বৌমা তৃণমূলে জয়েন না করে। অধীরবাবু, তাই যদি হয় তাহলে সেখানে যে দলে তারা বিলং করছেন, যে দলের থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই দল সুরক্ষা দিতে পারছে না কেন? আমি জাস্ট আপনাকে রিমাইন্ড করাবো, গত ফেব্রুয়ারিতে দেবজ্যোতি রায়, জানি অনেক জলগোলা হয়েছে, সেই দেবজ্যোতি রায় এবং তার স্ত্রী অভিযোগ করেছেন যে আপনাদের আশ্বাস সত্ত্বেও, হ্যাঁ অধীরবাবু, আপনাদের আশ্বাস সত্ত্বেও এখনো তারা সাহায্য পাচ্ছে না, তারা নিরাপত্তা পাচ্ছে না। আমার হাতে কংগ্রেস দলের হাতে আর্মি নেই, কংগ্রেস দলের হাতে পুলিশ নেই, কংগ্রেস দলের হাতে কোনো রেজিমেন্টেড আর্মড ফোর্সেস নেই। এটা কোনো কথা হতে পারে না। আপনারা সুরক্ষা দিতে পারছেন না কেন? আমরা সুরক্ষা যদি না দিতে পারি তাহলে কংগ্রেস দলটা বেঁচেছে কি করে? কংগ্রেস দলে এরকম কোনো সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নেই। আমরা এখানে ঐচ্ছিকভাবে, আমরা এখানে ভলেন্টারিলি দল করি, ইমোশনালি দল করি। এখানে কোনো আর্মি নেই আমাদের যে আরেকটা দেশ আমাদেরকে আক্রমণ করলো তার জন্য আমরা সুরক্ষার ব্যবস্থা করব। যেখানে রাজনৈতিক সন্ত্রাস চলছে, অর্থনৈতিক সন্ত্রাস, প্রশাসনিক সন্ত্রাস। মনে করুন একটা গ্রাম পঞ্চায়েত, আমি একটু বুঝিয়ে দিই আপনাদের, একটা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত মনে করুন এলাকায় অনেক কাজ করেছে, সবসময় সরকারের পারমিশন নেবার সুযোগ তাদের হয় না, ইমার্জেন্সি অনেক কাজ করতে হয়। এলাকায় মনে করুন 100 দিনের কাজ করেছে, এখনো টাকা পেমেন্ট হয়নি। এবার তৃণমূলের তরফ থেকে বিডিও বলছে তোমাদের কোনো টাকায় পেমেন্ট হবে না যদি তোমরা তৃণমূল না করো। এবার গ্রামের যে পঞ্চায়েত সে দেখছে আরে আমি তো মারা পড়ে যাব, আমি তো লোকের হাতে মার খাবো, আমি এলাকায় কাজ করেছি বেকার ছেলেদের দিয়ে, তাদের তো আমি পেমেন্ট দিতে পারবো না। আমি বুঝলাম অধীর রঞ্জন বাবু, আপনি যেটা বলছেন সেটার পরেও কেন প্রশ্ন থাকছে অধীর বাবু শুনুন। তুষারকান্তি ভট্টাচার্য তিনি তো ওই গ্রামের একজন সাধারণ পঞ্চায়েত সদস্য নন। আপনার কথা যদি আমি ধরেও নিই যে যার শ্বশুরকে গিয়ে তাকে ভীতি প্রদর্শন করা হচ্ছে, বিকাশ রঞ্জন ভূঁইয়া তিনি তো দীর্ঘদিনের পলিটিশিয়ান, তাকে তো এই পরিস্থিতি ফেস করতে হচ্ছে না, তারা যাচ্ছেন কেন? আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আমি এটা তো জেনারেল বলছি না, আমি বলছি বিভিন্ন ভাগের কথা বলছি। যেমন একটা অংশ আছে যারা দল পরিবর্তন করছে, তাদের ভেস্টেড ইন্টারেস্ট কাজ করছে, তারা নিজেদের কায়েমি স্বার্থ সেখানে কাজ করছে। আজকে মানস ভূঁইয়ার ভাইদের কথা বলছেন, এ তো পুলিশের থ্রেটে চলে যাচ্ছে, কি করবে তারা? পুলিশ তাদেরকে ওয়ারেন্ট ইস্যু করছে, বলছে তৃণমূল করো নাহলে আমরা জেলে ঢুকিয়ে দেবো। জেলে ঢুকানোর আগে পর্যন্ত ওয়ারেন্ট ইস্যু হওয়ার আগে পর্যন্ত কেউ কিন্তু তৃণমূলে যায়নি। খেয়াল করে দেখবেন পুলিশের তরফ থেকে
খুনের মামলায় ওয়ারেন্ট ইস্যু করার আগে পর্যন্ত কিন্তু কেউ তৃণমূলে যায়নি। গত বিধানসভা নির্বাচনেও তারা কিন্তু জোটের হয়ে ভোট করেছে। এই 3 মাসে উন্নয়নের কোনো ভূমিকম্প বাংলায় হয়নি। এ বাংলায় কোটি কোটি বেকার ছেলের চাকরি হয়নি। এ বাংলা সোনার লঙ্কাতেও রূপান্তরিত হয়নি। তাহলে হঠাৎ করে তারা যাবে কেন? কারণ তো থাকবে। আমি আসবো অধীররঞ্জন বাবু, আপনার কাছে আমি ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের আরেক অতিথি, সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, মৌপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। তন্ময় বাবু, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে যাব। যে ক্ষয় আমরা দেখছি, যদি ধরেও নিই যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, কারণ কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল কংগ্রেস হয়েছে, মোটামুটি একটা ঘরানাগত মিল রয়েছে। বামেরা নিজেদের আদর্শের কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেই বামেদের মধ্যে যে এই ক্ষয়টা হবে এবং বাম থেকে দলে দলে লোক তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, এটা কি ব্যাখ্যা আপনাদের? দেখুন, রাজ্যের শাসক দল বর্তমানে একটা কুৎসিত খেলায় মত্ত হয়েছে এবং পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন তার সঙ্গে সিন্ডিকেট রাজকে ব্যবহার করে বিরোধীদের ভেঙে গুড়িয়ে দিয়ে কার্যত রাজ্যকে বিরোধী শূন্য করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পরিকল্পনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন। বর্ষায় তিনি 3 বার ডুয়ার সফরে গেছিলেন, পর্যটনের উন্নয়নের জন্য না, ডুয়ার্সের শোভা দেখবার জন্য না। উত্তরবঙ্গে জলপাইগুড়িতে, শিলিগুড়ি যে পৌর নিগম, মহকুমা পরিষদ সব হচ্ছে তার টার্গেট লিস্ট। তিনি একবারের জন্য ভাবলেন না মুর্শিদাবাদে জেলা পরিষদের নির্বাচনে একটা আসন জিতেছিল তার দল, সেই মুর্শিদাবাদে তাকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে। মালদায় জেলা পরিষদে 6টা আসন জিতেছিল তার দল, তাকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে। এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন, এইটা যদি ধ্যান জ্ঞান হয়, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের একটা স্পেস থাকে, ভূমিকা থাকে। আপনি ঠিক বলেছেন, আমাদের বামপন্থীদের আদর্শের কথা, আমাদের বামপন্থীদের মানুষ অন্যরকম ভাবত, এখনো ভাবে। তার আমাদের নিজেদের আক্ষেপের কোনো সীমা পরিসীমা নেই। যে আমাদের একজন বিধায়িকা তিনি 21শে জুলাইয়ের সভায় গেলেন, বলছি আমি সে কথাতেই আসছি, যে আমাদের একজন বিধায়িকা তিনি গেলেন 21শে জুলাইয়ের সভায়। আমাদের জেলা পরিষদ সদস্য বেশ কয়েকজন গেছেন, কোনো সন্দেহ নেই। জলপাইগুড়ির ক্ষেত্রে জেলা পরিষদের সভাধিপতি নিজে গেছেন, না হলে আইনত ওরা ওটা দখল করতে পারতো না। কিন্তু কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে সব সংবাদ মাধ্যম জানে। বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক অজিত রায়কে থানায় ডেকে বলা হলো, হয় তৃণমূলে যোগ দিতে হবে, নয় পানির কেস মানে নার্কোটিকের কেস খেতে হবে, কোনটা বাজবে? অজিত রায় বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে উত্তর দিল যে নার্কোটিকের কেস খাওয়াটা তৃণমূল হওয়ার চাইতে বেশি গৌরবের, তৃণমূলটা তার চাইতেও জঘন্য, তার চাইতেও কুৎসিত। আমাদের বড়জোড়ার বিধায়ক সুজিত মুখার্জি, তার খুব কাছের বন্ধু সৌমেন, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। লকআপে তাকে দেখিয়ে সৌমেনকে বলা হচ্ছে, সুজিতকে বলা হচ্ছে, যদি তৃণমূলে যোগ দিতে রাজি থাকো ওকে ছেড়ে দেব, যদি তৃণমূলে যোগ না দাও তাহলে পরে ওকে গাঁজার কেস দেব, 3 বছরের আগে ছাড়া পাবে না। সৌমেন নিজে জানালো আমি গাঁজার কেস খেতে রাজি, কিন্তু সুজিত তৃণমূলে যাবে না। এই যে লড়াইটা, এই লড়াইটা উল্টো দিক থেকে দেখুন। এটা ঠিক, কোন একটা দীপালি বিশ্বাসকে হত্যা করছে, এটা তার চাইতে কম ঠিক না। বললাম তো, কোন একটা দীপালি বিশ্বাস, বলছি তো আমি, কোন একটা দীপালি বিশ্বাসকে হত্যা করছে, এটা ঠিক। কিন্তু একই সঙ্গে 21শে জুলাইয়ের দিনে গোঘাটের একজন স্থানীয় সিপিআইএম কর্মী দেলোয়ার হোসেন মন্ডল তৃণমূলের নির্দেশ অগ্রাহ্য করে 21শে জুলাইয়ের মিটিংয়ে যাওয়ার বাসে উঠছে না, সেই রাতে প্রবল আতঙ্কে ভয়ে হার্ট ফেল করে মারা যাচ্ছে। শুধু দীপালিটা দেখবেন, দেলোয়ারকে দেখবেন না।